স্পেশাল লার্নিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ফিজিক্স চ্যাপ্টার 1 এই অধ্যায়েরই ক্লাস নেব। গতদিন আমি ক্লাস নিয়েছিলাম স্কেলের আগ পর্যন্ত পরিমাপ কিভাবে করা হয়, পরিমাপের একক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব এই পরিমাপগুলোর ক্ষেত্রে আমরা কি ধরনের স্কেল ব্যবহার করতে পারি, কখন বা কোন ধরনের পরিমাপের জন্য আমরা কি ধরনের স্কেল ব্যবহার করি। আমরা আজকে স্কেলের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে দেখো স্কেল কি। এই স্কেলটা হচ্ছে পরিমাপের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা সেটাকে বলা হয় স্কেল। সচরাচর আমরা দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে স্কেল ব্যবহার করি। এখানে দেখো সাধারণ স্কেল আমরা যেটা ব্যবহার করি তোমাদের সবার কাছে আছে, সেটা হচ্ছে মিটার স্কেল। এটাকে মিটার স্কেল বলা হচ্ছে কারণ এই স্কেলটা মিটার পর্যন্ত দাগাঙ্কিত করা আছে, কিন্তু তোমাদের কাছে যে স্কেলটা আছে এটা কিন্তু সেন্টিমিটারে করা আছে। এই স্কেলটা সেন্টিমিটারে করা, তোমাদের কাছে যে বড় স্কেলটা আছে সেটা হচ্ছে 30 সেন্টিমিটার, আর ছোট যে স্কেল আছে সেটা হচ্ছে 12 সেন্টিমিটার করে আছে। তো ওকে, আমরা স্কেল দ্বারা পরিমাপ করব কিভাবে। মনে করো কোনো একটি দণ্ডের আমরা পরিমাপ করতেছি। দণ্ডের একটা পরিমাপ করতে আমরা সচরাচর স্কেলের 0 থেকেই দাগ নিই। 0 থেকেই দাগ নিই। যদি আমাদের স্কেলের এই প্রান্তটা যদি 10 হয় তাহলে আমরা ধরে নিই এই দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা তখন বুঝে নিব 10 সেন্টিমিটার। যদি আমি স্কেলের এখান থেকে 2 সেন্টিমিটার থেকে শুরু করি তাহলে এখানে অবশ্যই পরিমাপ আসবে 12 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্য পরিমাপ কি হবে? 12 সেন্টিমিটার হবে না, 12 সেন্টিমিটার হবে না। তাহলে এখানে কত হবে? 12 থেকে 2 বাদ যাবে, তাহলে আমাদের হবে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের সাধারণ স্কেলে যে পরিমাপ করার নিয়ম সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের শেষ পার্ট, এটা হচ্ছে আমাদের আদি পার্ট। তাহলে এটা আমাদের এই স্কেলের ক্ষেত্রে বা স্কেল যদি আমরা পরিমাপ করি তাহলে আমাদের হবে এটা শেষ পার্ট বিয়োগ হচ্ছে আদি পার্ট। আমরা সচরাচর বা সাধারণ যে স্কেলগুলো ব্যবহার করি সেই স্কেলগুলোতে আমরা এইভাবেই পরিমাপ করব। ওকে, এখন দেখো যদি আমরা এর চেয়ে বা কোনো একটি বই খাতা এগুলো আমরা এটাতে পরিমাপ করতে পারি, বা কোনো জ্যামিতিক চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা এই সাধারণ স্কেলগুলো ব্যবহার করতে পারি। এখন দেখো যদি এর চেয়ে ক্ষুদ্র হয়, এর চেয়ে যদি ক্ষুদ্র হয়, ক্ষুদ্র কিরকম, যেমন দেখো আমি যদি বলি যে 12.73 সেন্টিমিটার এই স্কেলে পরিমাপ করো, যদি আমরা এই পরিমাপটা সাধারণ স্কেলে করি তাহলে এটা তো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা যে স্কেলগুলো ব্যবহার করি বা আমাদের কাছে যে স্কেলগুলো আছে সেটা মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়, মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়। তাহলে এটাকে যদি আমরা মিলিমিটারে করি তাহলে এটা হবে আমাদের 127.3 মিলিমিটার। কারণ আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখানে দেখো আমরা সাধারণ স্কেলে তোমরা খেয়াল করবা 1 থেকে 2 সেন্টিমিটার অথবা 0 থেকে 1 পর্যন্ত 10টা ঘর দেওয়া আছে। কয়টা ঘর দেওয়া আছে? 10টা ঘর দেওয়া। তার মানে আমরা ধরে নিব যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। ওকে, তাহলে আমরা যদি মিলিমিটারের ভগ্নাংশ আসে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আনুমানিক মান নিব না? আমরা যদি আনুমানিক মান নিই তাহলে এটা আমাদের ভুল হয়। যেমন দেখো এই মার্কারের হেড যেটা, এটা ছোট একটা দণ্ড, এরকম ক্ষুদ্র বা কোনো দণ্ডের ক্ষেত্রে যদি মিলিমিটার আসে বা মিলিমিটার ভগ্নাংশ যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাধারণ স্কেলে পরিমাপ করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের সাধারণ স্কেল পরিমাপ করা যাবে না। তখন আমরা যে স্কেল ব্যবহার করব, তখন আমরা অন্য একটা স্কেল ব্যবহার করব। সেই স্কেলের নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। সেই স্কেলের নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। কখন আমরা ব্যবহার করব? যখন কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য যদি মিলিমিটারে ভগ্নাংশ আসে সেই ক্ষেত্রে আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করব, অথবা ক্ষুদ্র কোনো দণ্ডে পরিমাপ করার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করব। তাহলে আমি এখানে লিখে দিয়েছি ভার্নিয়ার স্কেলটা আসলে কি, ভার্নিয়ার স্কেল কাকে বলে। ভার্নিয়ার স্কেলটা হচ্ছে, ভার্নিয়ার স্কেল সর্বপ্রথম বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার এই স্কেলটা আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। মূল স্কেলের, এটা হচ্ছে আমাদের মূল স্কেল। মূল স্কেলের আমি ভার্নিয়ার স্কেলের আংশিক চিত্র তোমাদের দেখানোর চেষ্টা করছি আর কি। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের বা ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে আরেকটি ছোট স্কেল পড়ানো থাকে সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। মূল স্কেলের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য বা মূল স্কেলের পাশে যে ছোট একটি স্কেল পড়ানো থাকে সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। তার মানে এই স্কেলটাকে আমরা বলবো হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই স্কেলটা কিন্তু ইচ্ছা মতো এদিকে সরানো যায়। এখানে একটা স্ক্রু থাকে, যে স্ক্রুর সাহায্যে আমরা ইচ্ছা মতো এই স্কেলটাকে যে কোনো জায়গাতে আটকাতে পারি। ওকে,
আচ্ছা, তাহলে ভার্নিয়ার স্কেলটা আমি আবার বলে নিচ্ছি। মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট স্কেল পড়ানো থাকে সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আচ্ছা, তারপরে আমরা যখন এই স্কেলের সাহায্যে কোনো দণ্ডের পরিমাপ করব তখন আমাদের একটা সূত্র লাগবে। সেই সূত্রটা হচ্ছে, আমি সূত্রটা আগেই লিখে নিচ্ছি, যে কোনো দণ্ডের দৈর্ঘ্য বা ব্যাস সমান সমান হয় প্রধান স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন গুণন ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, এখানে দেখো ভার্নিয়ার ধ্রুবক, তাহলে আমাদের কোন দণ্ডের ব্যাস কিংবা যদি আমি দৈর্ঘ্য বের করতে যাই তাহলে শুরুতে আমার জানতে হবে প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক। যখন আমরা স্কেল হাতে পাবো তখন আমাদের শুরুতেই এই ভার্নিয়ার ধ্রুবকটা আমাদের নির্ণয় করতে হবে। মানে কোনো দণ্ডের পরিমাপ করার আগেই আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাবো। কারণ ভার্নিয়ার ধ্রুবকটা আগে বের করতে হবে। ভার্নিয়ার ধ্রুবকের মান আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখো। এটা মূলত ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার উপর নির্ভর করে। যেটা মূলত ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার উপর নির্ভর করে। এই স্কেলগুলো তৈরি করা হয়, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে মূল স্কেলের যদি 9 ঘর থাকে, মূল স্কেলের যদি 9 ঘর থাকে সেখানে ভার্নিয়ার স্কেলের হবে 10টা ঘর। এটা স্কেল তৈরি করার একটা প্যাটার্ন বা এইভাবে তৈরি করা হয়। যদি এটার 9টি ঘর হয় তাহলে ভার্নিয়ার স্কেলে ঘর হবে 10টি একই জায়গায়। ধরে নেওয়া, তার মানে কি এখানে একটা ঘরে 10 জন ব্যক্তি আছে, এখানে একটা ঘরে 9 জন ব্যক্তি আছে। তাহলে আমরা ধরে নিই, তার মানে কি এখানে যে 10 জন আছে এদের জায়গাটা একটু কম হবে। একজন আর এটার একজনের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে এখানে যে ব্যক্তিটা আছে তার স্পেস বা জায়গা একটু হলো কম হবে। কতটুকু কম, তার জায়গা কতটুকু কম সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। আমি আবারও বলতেছি, যদি আমি এই একটা ঘর এবং এই একটা ঘরের মধ্যে যদি তুলনা করি তাহলে আমার এই ভার্নিয়ার স্কেলে একটা ঘর ছোট হবে। কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। আমি এটা শুনলেই বলে দিচ্ছি, ভার্নিয়ার ধ্রুবকটা আসলে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ইংরেজিতে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি এটা 10 হয়, মূল স্কেলের ভাগ সংখ্যা হবে 9। এটা শুধুমাত্র 10 বা 9 এরকমই নয়, এটা তোমাদের 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে। যদি 10 হয় তাহলে মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট তোমাদের 9 হবে, এটা 19 হবে, 29 হবে, 39 হবে, সব সময় এক কম হবে। তবে হ্যাঁ, আমরা সূক্ষ্ম পরিমাপের জন্য কোন স্কেলগুলো ব্যবহার করতে পারি, 10 না 40 বা তার চেয়ে বেশি। এটার জন্য আমরা খেয়াল করব ভার্নিয়ার ধ্রুবক যে মানটা সবচেয়ে কম হবে, ভার্নিয়ার ধ্রুবক যে মানটা যেটার জন্য সবচেয়ে কম হবে সেই ক্ষেত্রে আমরা যেটা কম হবে সেই স্কেলগুলো আমরা ব্যবহার করব। তাহলে অবশ্যই যদি আমাদের ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা বেশি হয় এইটার ধ্রুবকের মান কম হবে, তাহলে আমরা সেই ক্ষেত্রে এই স্কেলগুলো ব্যবহার করে আমাদের জন্য সুবিধাজনক হবে। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার স্কেল তৈরি প্রক্রিয়াটা আমরা জানলাম, বা আমরা স্কেল পাওয়ার সাথে কি ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করব। এখন দেখো প্রধান স্কেল পার্ট আমরা কিভাবে নির্ণয় করব। এখন দেখো যে স্কেলগুলো দাগান্বিত করা থাকে, এটা মনে করি সব স্কেলগুলো মিলিমিটার দাগান্বিত করা থাকে। আচ্ছা, আমরা যে দৈর্ঘ্য পরিমাপ করব এই চলের মধ্যেই দণ্ডটা নিব, নেওয়ার পর এই স্কেলটা আমরা আগে দিব, দিয়ে স্ক্রুটাকে টাইট দিয়ে নিব, স্ক্রুটাকে টাইট দিব। তার আগে আমরা দেখব যে আসলে যন্ত্রটা ঠিক আছে কিনা। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের সাথে পুরো মূল স্কেলের যে শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে যদি মিলে যায় তাহলে স্কেলটা ঠিক আছে, যদি না মিলে তাহলে এটা ত্রুটি আছে। যদি বাম দিকে থাকে তাহলে ধনাত্মক ত্রুটি, ডান দিকে থাকলে ঋণাত্মক ত্রুটি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটা আটকে নিলাম। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই যন্ত্রগুলো যেগুলো দেওয়া হবে বা এগুলো যে তোমাদের পরিমাপ করতে অঙ্ক করতে হবে এরকম নয়, এই মানগুলো সরাসরি দেওয়া থাকবে। তোমাদের প্র্যাকটিক্যালি এগুলো প্রয়োজন হবে, তোমাদের জানার জন্য এগুলো বলতেছি আর কি। আচ্ছা, তাহলে
এই দোনোটা দেওয়ার পর আমি এখানে আটকায় নিলাম। তারপরে এখানে আমাদের যেটা দরকার প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্টকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান হবে, যদি আমরা স্কেলটা এখানে দিই তাহলে অবশ্যই এই স্কেলটা এখানে সরে আসবে এই দিকে, যেখানে সরে আসবে সেই মানটাই হবে তোমার কি মূল স্কেল পার্ট। আমরা ধরে নিলাম যে এখানে 4 ঘর, 1 2 3 4 4 ঘর আসে 4 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট। এরপর হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার স্কেলের যে 10টি ঘরের মধ্যে যে 10টি ঘর আছে, এই 10টি ঘরের মধ্যে কোন দাগটি মূল স্কেলের 9টি দাগের সাথে যে কোনো দাগের সাথে পুরোপুরি মিলে গেছে কিংবা কাছাকাছি বলে মনে হয়, এটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। তো আমরা ধরে নিলাম যে এই দাগটা মিলে গেছে, 7 নম্বর দাগটা। তাহলে ভার্নিয়ার সমপাতনকে ভি দ্বারা প্রকাশ করা হয় 7। ভার্নিয়ার সমপাতনে কোনো একক নাই। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক আমরা কিভাবে বের করব? তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান হবে, এটা সবসময় তোমরা খেয়াল করো ধ্রুবক বের করার সময়, যে ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আচ্ছা, প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান সব সময় হবে আমাদের 1 মিলিমিটার। আর ভাগ সংখ্যা এখানে যেহেতু 10, তাহলে এখানে 10 হবে। যদি 20 হতো তাহলে 20 হতো, যদি 30 তাহলে 30। তাহলে এখানে ফলাফল আসবে 0.01 0.01 মিলিমিটার। এখন দেখো, যদি আমাদের অঙ্কেতে এই মানগুলো মিলিমিটার থাকে তাহলে আমরা মিলিমিটারেই করব, যদি এগুলো সেন্টিমিটার থাকে তাহলে আমরা এটা সেন্টিমিটারে করে নিব। যদি সেন্টিমিটারে করি তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, এরপর তোমাদের থামা ঘড়ি, এরপর দেখো স্ক্রু গজ। স্ক্রু গজটা কি, বা স্ক্রু গজ আমরা কেন ব্যবহার করব? স্ক্রু গজটা হচ্ছে যখন আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যেগুলো দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না, তখন আমরা স্ক্রু গজটা ব্যবহার করব। স্ক্রু গজ কাকে বলে? ক্ষুদ্র দণ্ডের দৈর্ঘ্য, যেমন তারের ব্যাস, তারের দৈর্ঘ্য ক্ষেত্রফল, অথবা দণ্ডাকার অথবা সিলিন্ডারের ব্যাস যখন আমরা বের করব ক্ষুদ্র, তখন আমরা স্ক্রু গজটা ব্যবহার করি। স্ক্রু গজের ক্ষেত্রেও আমাদের লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ ধ্রুবক যেটা, সেটা আমাদের আগে বের করে নিতে হবে। এটার ক্ষেত্রেও একটা মূল স্কেল থাকে, তারপর একটা বৃত্তাকার স্কেল থাকে। আচ্ছা, ওকে। এখানে দেখো একটা প্রধান স্কেল পার্ট থাকবে, বা যেটাকে বলা হয় রৈখিক স্কেল, বা যেটাকে বলা হবে রৈখিক স্কেল। এটাও আমাদের মিলিমিটার দ্বারাঙ্কিত করা থাকবে। আর এটা বৃত্তাকার স্কেল। এটাকে বৃত্তাকার স্কেল বলা হয় এই কারণেই, কারণ এই স্কেলটা দেখতে বৃত্তের মতোই, বা এটা গোলাকার। এটাও 0 1 2 3 এইভাবে দ্বারাঙ্কিত করা থাকবে, এখানে 0 থেকে শুরু। বৃত্তাকার স্কেলে যে ভাগ সংখ্যা সেগুলো কোনো একক নাই, এটা তোমাদের 50 বা 100 হতে পারে। এর ভাগ সংখ্যা 50 অথবা 100 হতে পারে। যখন আমরা এই স্কেলটাও হাতে পাবো, তখন আমাদের শুরুতেই দরকার লঘিষ্ঠ গণন। এটা ক্ষেত্রে আমি শুরুতেই দেখে নিই যে এটা সূত্রটা কি হবে। ব্যাস ডি সমান সমান এল যোগ সি গুণন এল সি। এখানে এল সিটা হচ্ছে লেস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। এটা আমরা আগের বার তোমাদের ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে বা ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে যেটা বলছি, যে তোমাদের স্কেলটা হাতে পাওয়ার পরেই আমরা যেটা পরিমাপ করতে পারবো, ঠিক এটার ক্ষেত্রেও একই রকম। আমরা স্কেলটা যখন হাতে পাবো তখন আমরা লিস্ট কাউন্ট যেটা বা লঘিষ্ঠ গণন, এটার মানটা আমরা বের করে নিব। এটা কিভাবে বের করে নিব? এটা আমাদের শুরুতে আমাদের জানতে হবে পিস। পিস কাকে বলে? পিস কাকে বলে? যদি আমরা এই বৃত্তাকার স্কেল একবার ঘুরালে, অথবা এই যন্ত্রের যে এখানে স্ক্রু বা এটাকে টুপি বলা হয়, টুপিটি একবার ঘুরালে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে পিস বলা হয়, বা এটাকে বলা হয় যন্ত্রের পিস। তো পিস সবসময় 1 মিলিমিটার হবে, কারণ আমরা এই যন্ত্রটাকে যেভাবে ঘুরাই না কেন এটা সর্বোচ্চ 1 ঘর পর্যন্ত অতিক্রম করবে। আচ্ছা, এরপর দেখো লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণনটা আসলে কি? এই বৃত্তাকার স্কেল যদি আমরা একবার ঘুরাই, কতটুকু দূরত্ব অতিক্রম করলো, কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলা হয় লঘিষ্ঠ গণন। অথবা তোমরা বলতে পারো যে পিসকে যদি আমরা বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা লঘিষ্ঠ গণন পেয়ে যাব। তাহলে আমরা কি লঘিষ্ঠ গণন অথবা পিস ভাগ বৃত্তাকার স্কেল, বা পিসকে যদি আমরা বৃত্তাকার ভাগ সংখ্যা দিয়ে পাই, সেটা যেটা পাবো সেটাকে বলা হয় লঘিষ্ঠ গণন। তাহলে এখানে দেখো এই স্কেলে আমরা তোমার শুরুতেই বলছি ভাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে লঘিষ্ঠ গণন
বা এল সি সমান সমান হবে 1/100, তা 0.01 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে 0.001 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এই দণ্ডের দৈর্ঘ্য কিভাবে বের করলাম। আমরা যদি তারের ব্যাস নিব, তারটা আমরা এইভাবে রাখলাম, তারপর এই স্ক্রুটা ঘুরলে এটা এখানে আটকে যাবে। প্রথমে আমরা যন্ত্রটা ঠিক করে নিব যে আসলে এটার জিরো দাগ এই মূল স্কেল জিরো দাগের সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, যদি না মিলে তাহলে এই যন্ত্রের ত্রুটি আছে আর কি। আচ্ছা, এটা আমরা ঠিক করে নিতে পারি। তারপরে দেওয়ার পর যখন আমরা এই স্ক্রুটিকে আটকায় দেব, এখন বৃত্তাকার স্কেল কতটুকু সরে গেছে আমরা এখানে দেখব। যে কয়বার সরে গেছে সেটা হবে আমাদের এই রৈখিক স্কেল পার্ট। আর এই অবস্থায় বৃত্তাকার ভাগ সংখ্যা কত আছে সেটা হবে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, আমরা যদি এগুলো বের করতে পারি তাহলে আমাদের কি এই কোন দণ্ডের ব্যাস বা দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব। আচ্ছা, এখন দেখো এই যন্ত্রের যে তোমাদের যান্ত্রিক ত্রুটি বা কি ধরনের ত্রুটি থাকতে পারে এটা আমি একটু বলি। একটা যন্ত্রের সচরাচর 3 ধরনের ত্রুটি থাকে। এর আরো অনেক ত্রুটি আছে যেগুলো তোমরা উপর ক্লাসে গেলে জানতে পারবা। ব্যক্তিগত ত্রুটি, যান্ত্রিক ত্রুটি আর একটা দ্রবীভূত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটিটা কি, যদি আমি একটা কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে আমি নিজেই পারতেছি না বা ওটা আমি জানি না, সেক্ষেত্রে এটাকে বলা হয় ব্যক্তিগত ত্রুটি। যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে কোনো যন্ত্রের যদি সমস্যা থাকে সেটাকে বলা হয় যান্ত্রিক ত্রুটি। আর দৈব ত্রুটি কিছু কিছু যন্ত্র যদি একই জিনিস যদি বারবার পরিমাপ করা দেখা যায় মানের কম বেশি হয়, তো এই ক্ষেত্রে কি ওই যন্ত্রটা মানে একাধিক এই ত্রুটিকে বলা হয় তোমার জৈব ত্রুটি। এটা যদি আমরা বারবার পরিমাপ করি করে একটা গড় মান নিলে এই ত্রুটিটা দূর করা যায় আর কি। আচ্ছা, ওকে, আপেক্ষিক ত্রুটি দেখো তোমাদের আমি এবার আপেক্ষিক ত্রুটিগুলো দেখাবো। আপেক্ষিক ত্রুটিটা কি? আপেক্ষিক ত্রুটিটা কি এখন তোমাদের যে বইয়ে দেওয়া আছে এই বই কিন্তু সরাসরি কোনো ত্রুটির কথা বলা হয়নি, গড়ে ধরা হয়েছে যে একটা যন্ত্রের আমরা একটা আপেক্ষিক বলতে সাময়িক বা মনে হয় বা আমরা এটা ধরে নিতে পারি এরকম একটা ত্রুটির কথা বলা হয়েছে। এখানে তোমাদের বইয়ে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে +-0.5। এটা কোনো একক নাই, তোমরা যে এককে পরিমাপ করবে এই ত্রুটিটা হবে সেই এককে। যদি তোমরা কোনো একটা দৈর্ঘ্য মিলিমিটারে পরিমাপ করো তাহলে এটা মিলিমিটার এককে হবে, যদি তোমরা সেন্টিমিটারে করো তাহলে এটা সেন্টিমিটারে হবে। আপেক্ষিক ত্রুটি সমান সমান কি হবে? আপেক্ষিক ত্রুটি সমান সমান হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান গুণ হচ্ছে 100%। আমরা হচ্ছে আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের এটা ক্ষেত্র সূত্র আর কি। কোনো দণ্ডের বা কোনো কিছুর ক্ষেত্রফলে বা আয়তন আমরা আপেক্ষিক ত্রুটি এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, এখানে দেখো চূড়ান্ত ত্রুটিটা কি। আসলে চূড়ান্ত ত্রুটিটা হবে আমাদের এটা যদি আমরা পরম মান করি বা মডুলাস করি তাহলে আমাদের এটা আসবে 0.5। এটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। এক কথায় প্লাসের মানে যে ত্রুটিটা আসবে সেটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। ওকে, এই আপেক্ষিক ত্রুটির একটা আমি অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এখানে দেওয়া আছে কোন একটি বইয়ের বর্গাকার দৈর্ঘ্য বা বর্গাকার বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। বইয়ের দৈর্ঘ্য বরাবর আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 10%। তার মানে আমরা 20 সেন্টিমিটারের যে দৈর্ঘ্য পরিমাপ করছি সেখানেই আপেক্ষিক ত্রুটি হচ্ছে 10% হলে ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে শুরুতেই আমাদের যেটা দরকার পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান, তাহলে আমরা বইয়ের দৈর্ঘ্য কত পেয়েছি? আমরা লিখব পরিমাপকৃত ক্ষেত্রফল। পরিমাপকৃত ক্ষেত্রফল, পরিমাপকৃত ক্ষেত্রফল আমাদের কত হবে? তাহলে এখানে দেখো আমরা যেহেতু বই একটি বর্গাকার তাহলে এটার সূত্র হচ্ছে দৈর্ঘ্যের উপর স্কয়ার অথবা এক বাহুর উপর স্কয়ার। তাহলে এটা কত হবে আমাদের 20 এর উপর স্কয়ার সমান সমান 400 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এখন দেখো এই বইয়ে যেটা ত্রুটির কথা বলা হয়েছে আপেক্ষিক ত্রুটি, যেহেতু এখানে ত্রুটির কথা উল্লেখ করা আছে 10%, তাহলে আপেক্ষিক ত্রুটি এখানে বলা আছে 10%। তাহলে এই 10% মানে কি? 10% হচ্ছে 100-তে 10%, 100-তে এই ত্রুটি হচ্ছে 10। অতএব একে কত হবে? 10 ভাগ হচ্ছে 100। অতএব যেহেতু দণ্ডের দৈর্ঘ্য 20 দেওয়া আছে তাহলে 20-এ কত হবে? 10 গুণন 20 ভাগ হচ্ছে 100, 10 2। তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 2। আপেক্ষিক ত্রুটি হচ্ছে 2। আমরা সবচেয়ে কম ক্ষেত্রফল
সবচেয়ে কম তোমাদের শুরুতেই বলছি যে আপেক্ষিক ত্রুটিটা প্লাস মাইনাস, তার মানে কি 20 প্লাস মাইনাস 2, 20 প্লাস মাইনাস 2 সেন্টিমিটার। এইটা হবে আমাদের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 2 সেন্টিমিটার। তোমাদের শুরুতেই বলছি যদি আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকে তাহলে আমরা ওটাই ব্যবহার করব, যদি না দেওয়া থাকে তাহলে আমরা 0.5 ব্যবহার করব। তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফল হবে, তার মানে আমাদের বিয়োগ হবে 20 বিয়োগ 2 গুণ হচ্ছে 20 বিয়োগ 2, তাহলে কত হবে আমাদের 18। আচ্ছা ওকে, 18টা গুণ করলে কত হবে 64 4 14 4 1 0 8 1 224 324 সরি 324 সেন্টিমিটার স্কয়ার। এবার দেখো সবচেয়ে বেশি ক্ষেত্রফল, সবচেয়ে বেশি ক্ষেত্রফল হবে আমাদের 20 যোগ 2, 20 যোগ 2, তার মানে 22 গুণন হচ্ছে 22। তাহলে 22 গুণন 22 4 4 4 4 4 8 4 484 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এখন দেখো আমাদের চূড়ান্ত ত্রুটিটা কোনটা হবে, চূড়ান্ত ত্রুটি কোনটা হবে। তাহলে চূড়ান্ত ত্রুটি হবে আমাদের এখানে দেখো আমাদের পরিমাপকৃত মান হচ্ছে 400, এখানে আমাদের সবচেয়ে কম 324, সবচেয়ে বেশি হচ্ছে 484। আমরা দুটাতেই দেখবো যে আমাদের কোনটাতে ত্রুটি সবচেয়ে বেশি আসে। 324 কত আসবে, 484 থেকে 400 বিয়োগ করলে কত আসবে 84, এটা 76 সেন্টিমিটার স্কয়ার। তাহলে অবভিয়াসলি এটা আমাদের বেশি 84, তাহলে এটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। এই 84টা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি ছিল, ত্রুটি আপেক্ষিক বা আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্রটা কি ছিল, আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান। আর আমরা সবসময় আপেক্ষিক ত্রুটিতে শতকরায় প্রকাশ করব, তার মানে কি 100তে কত ত্রুটি আমরা এটা ব্যবহার করব। তাহলে চূড়ান্ত ত্রুটি এখানে কত 84, পরিমাপকৃত মান 400 গুণন হচ্ছে 100, তাহলে এটা আমাদের হবে এখানে কত 4 2 1 21%। আমাদের আপেক্ষিক ত্রুটি বা ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি হচ্ছে 21%। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে উত্তর। ওকে, আমরা আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রে যদি এইভাবে থাকে আর যদি কোনো ত্রুটি উল্লেখ না থাকে, মনে করো যে কোনো একটি বইয়ের বর্গাকার দৈর্ঘ্য বা বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বইয়ের ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি কত, সেই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক ত্রুটি আমাদের ধরে নেব প্লাস মাইনাস 0.5, একবার 0.5 যোগ করে দিব, একবার বিয়োগ করে করব। ওকে, তারপরে দেখো বাইনারি স্কেলে যে সূত্রগুলো আমি লিখে দিয়েছি সেই সূত্র অনুসারেই অঙ্কগুলো হবে। তোমরা এই নিজে যে বইগুলো অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে নাও। আজকে আমার ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো যে অঙ্কগুলোই আছে তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে এটা অনেকটাই ইজি হয়ে যাবে। আরো কিছু সিলিন্ডারের আয়তন, বৃত্তাকার তারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা এগুলো একটু দেখে নাও। সিলিন্ডারের আয়তন, গোলকের আয়তন, তারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর স্কয়ার, সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, গোলকের আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এই সূত্রগুলো একটু দেখে নিবা, 4/3 পাই আর স্কয়ার এইচ। ওকে, থ্যাংক ইউ। এই আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। ওকে, বাই।